হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্ন উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর এর আগে আমি তোমাদের 4টে ইউনিট কমপ্লিট করিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, বায়ু দূষণের প্রধান কারণ ও প্রতিকারমূলক ব্যবস্থা আলোচনা করো। অর্থাৎ বায়ু দূষণের কারণ কি এবং তার প্রতিকার কিভাবে করা যায়। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, অর্থাৎ ভূমিকা। সেখানে কি লেখা আছে দেখো, বায়ু দূষণ হলো পরিবেশের একটি মারাত্মক সমস্যা যা মানব স্বাস্থ্য ও বাস্তুতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি প্রধানত প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে ঘটে থাকে। এবার বায়ু দূষণের কারণগুলো পয়েন্টিং করে করে আলোচনা করা আছে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে যানবাহনের ধোঁয়া, ডিজেল, পেট্রোলিয়াম। দেখো, ডিজেল ও পেট্রোল চালিত যানবাহন থেকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সীসা নির্গত হয়, যা বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় হচ্ছে কলকারখানার বর্জ্য, শিল্প ও কলকারখানার বর্জ্য। কারখানার চিমনি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস বায়ুকে দূষিত করে। তারপর 3 নম্বর পয়েন্ট, জ্বালানি পোড়ানো, কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি পোড়ানোর ফলে বায়ুতে ক্ষতিকারক কণা যুক্ত হয়। পরের পয়েন্ট হচ্ছে কৃষি কার্যক্রম, কীটনাশক ও সার ব্যবহারের ফলে বায়ুতে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ে। 5 হচ্ছে প্রাকৃতিক কারণ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ধূলিঝড় এবং বন্যা থেকেও বায়ু দূষণ হতে পারে। তারপরে আছে দেখো, পরের যে পয়েন্টটা আছে, প্রতিকারমূলক ব্যবস্থা, কিভাবে প্রতিকার করা যাবে বায়ু দূষণে। 1 নম্বর পয়েন্ট, বিকল্প জ্বালানির ব্যবহার, নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জ্বালানি দক্ষ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। পরিবেশ বান্ধব যানবাহন, বৈদ্যুতিক যানবাহন ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের উৎসাহ প্রদান। পাবলিক ট্রান্সপোর্ট মানে ছোট ছোট প্রাইভেট গাড়ির বদলে অনেকজন যেতে পারবে এরকম একটা গাড়ি, যেমন বাস, একটা উদাহরণ দিলাম তোমাদের। তারপরে পরের পয়েন্ট কি আছে, বৃক্ষরোপণ, বেশি গাছ লাগিয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা, কার্বন ডাই অক্সাইড শোষণ করা। তারপরে পরে আছে কি, শিল্প নিয়ন্ত্রণ, কলকারখানার আধুনিক বায়ু পরিশোধন প্রযুক্তির ব্যবহার করা। এবারে 5 নম্বর পয়েন্ট কি আছে দেখো, সচেতনতা বৃদ্ধি, জনগণের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বায়ু দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি করা। এবং শেষে আছে উপসংহার। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, বায়ু দূষণ রোধে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান আর জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জল দূষণের কারণ ও প্রতিকারমূলক ব্যবস্থা। জল দূষণের কারণ এবং প্রতিকারমূলক ব্যবস্থা দেখে নাও। জল দূষণ হলো প্রাকৃতিক জলাশয়ে ক্ষতিকারক পদার্থ মিশ্রিত, যা পরিবেশ ও জীবজগতের জন্য ক্ষতিকর। এটি সাধারণত শিল্প, কৃষি ও গৃহস্থলীর বর্জ্য থেকে সৃষ্টি হয়। জল দূষণের কারণ 1 নম্বর হচ্ছে শিল্প, কারখানার বর্জ্য। কারখানার রাসায়নিক, ভারী ধাতু, বিষাক্ত পদার্থ নদী ও পুকুরে ফেলে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক। অতিরিক্ত সার ও কীটনাশক বৃষ্টির জলে মিশে নদী ও ভূগর্ভের জলে প্রবাহিত হয়। 3 নম্বর গৃহস্থলীর বর্জ্য, নিত্যদিনের ব্যবহৃত প্লাস্টিক, ডিটারজেন্ট ও অন্যান্য রাসায়নিক পদার্থ জলাশয়ে মিশে দূষণ ঘটায়। 4 নম্বর প্লাস্টিক ও কঠিন বর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য অজৈব বস্তু জলাশয়ে জমে জলজ প্রাণীর ক্ষতি করে। আর নৌ পরিবহন ও তেল দূষণ। পরের পয়েন্ট, জাহাজ ও নৌযানে তেল ও রাসায়নিক পদার্থ জলকে দূষিত করে। এবারে জল দূষণের প্রতিকার কি আছে দেখো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্প বর্জ্য পরিশোধন, কারখানার বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে জৈব ও টেকসই কৃষি চর্চা, রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করতে হবে। তারপর কি, সচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষকে জল সংরক্ষণ ও দূষণ রোধে বিষয়ে সচেতন করতে হবে। 5 হচ্ছে আইন ও কঠোর বিধিনিষেধ, জল দূষণ রোধে কড়া আইন প্রয়োগ করা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণে জল দূষণ অত্যন্ত জরুরি, যা সুস্থ জীবন ও টেকসই ভবিষ্যতের জন্য অপরিহার্য। 3 নম্বর প্রশ্ন যেটা আছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ঠিক আছে,
অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছে তোমাদের জন্য। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, এই যে পার্টটা আছে এটা তোমাদের 2 নম্বরেও প্রশ্ন আসতে পারে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কি বা কাকে বলে। দেখো, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা হলো কঠিন আবর্জনা সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াকরণ ও নিরাপদভাবে নিষ্পত্তির একটি মানে সংগঠিত প্রক্রিয়া। এটি প্রধানত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাত থেকে উৎপন্ন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। এবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো পরিবেশ রক্ষা। যথাযথভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না করা হলে মাটির গুণমান নষ্ট হয়, জলাশয় দূষিত হয় এবং বায়ু দূষণ ঘটে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। 2 নম্বর মানুষের স্বাস্থ্য সুরক্ষা। দেখো, অপরিকল্পিত বর্জ্য ফেলা রোগ জীবাণু বিস্তার ঘটায় এবং ডেঙ্গু, ম্যালেরিয়া, তারপরে শ্বাসযন্ত্রের রোগ ইত্যাদি ঝুঁকি বাড়ায়। পরের পয়েন্ট হচ্ছে পুনর্ব্যবহার ও সম্পদ সংরক্ষণ। প্লাস্টিক, কাঁচ, কাগজ, ধাতব পদার্থ পুনর্ব্যবহারযোগ্য, যা প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে এবং অর্থনৈতিকভাবে লাভজনক। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। খোলা জায়গায় বর্জ্য ফেলা প্রাণীদের খাদ্যচক্রে নেতিবাচক প্রভাব ফেলে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরের পয়েন্ট দেখো, এটা একটু রোটেট হয়ে গিয়েছিল, ঠিক আছে। পরের পয়েন্ট হচ্ছে জলবায়ুর পরিবর্তন রোধ। বর্জ্য থেকে উৎপন্ন মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি করে, আর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এই গ্যাস নিঃসরণ কমাতে সাহায্য করে। এবার শেষে আছে উপসংহার। এখানে কি বলা হচ্ছে দেখো, একটি সুস্থ ও টেকসই পরিবেশ গঠনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও উন্নত করা সম্ভব। এবার পরের যে প্রশ্ন আছে দেখো, ওজোন স্তর ক্ষয় কি আর এর কারণ ও প্রভাব। দেখো, এখানে ছোট ছোট প্রশ্নও আসতে পারে এখান থেকে। ওজোন স্তর ক্ষয় কাকে বলে, এর 2টি কারণ লেখো, এর 2টি প্রভাব লেখো। এইভাবে 2 নম্বরের প্রশ্নগুলোও তোমাদের হয়, ঠিক আছে। দেখো, প্রথমে ওজোন স্তর ক্ষয় কি দেখে নাও। ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি গ্যাসীয় স্তর, যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে সুরক্ষা দেয়। কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়ে নানা মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে ওজোন স্তরের ক্ষয় বৃদ্ধি পেয়েছে, আর এই প্রক্রিয়াকে ওজোন স্তরের ক্ষয় বলে। তারপরে হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের কারণ। 1 নম্বর হচ্ছে সিএফসির যে ক্লোরোফ্লোরোকার্বন, দেখো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, স্প্রে, প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত সিএফসি গ্যাস ওজোন স্তর ভেঙে দেয়। তারপরে হচ্ছে দেখো হ্যালেন ও ব্রোমিন যৌগ, দেখো অগ্নি নির্বাপক যন্ত্র, তারপরে কীটনাশকের ব্যবহৃত এই রাসায়নিক সমূহ ওজোন অণুর ক্ষতি করে। 3 নম্বর হচ্ছে নাইট্রাস অক্সাইড, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার, যানবাহন থেকে নির্গমন, দেখো কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার ও যানবাহনের নির্গমন থেকে আসা নাইট্রাস অক্সাইড ওজোন স্তরের ক্ষতি করে। তারপর দেখো ভলকানিক অগ্ন্যুৎপাত ও সৌর বিকিরণ, কখনো কখনো প্রাকৃতিক কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব দেখো এবারে। 1 হচ্ছে মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। ইউভি রশ্মি, অর্থাৎ ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মি যেটাকে বলা হয়, ঠিক আছে, অতিবেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার, চর্মরোগ ও চোখের ছানি সৃষ্টি করতে পারে। 2 নম্বর হচ্ছে উদ্ভিদ ও কৃষির ক্ষতি। অতিবেগুনি রশ্মি ফসল উৎপাদনশীল ও গুণমান কমিয়ে দেয়, ফসল উৎপাদনশীলতা ও গুণগত মান কমিয়ে দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে যে জলজ পরিবেশের ওপর প্রভাব। প্লাঙ্কটন ধ্বংস হলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়। তারপরে জলবায়ুর পরিবর্তন, ওজোন স্তর ক্ষয় গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধিতে ভূমিকা রাখে। তারপরে হচ্ছে দেখো সমাধান ও প্রতিকার। ওজোন স্তর রক্ষা করতে ক্লোরোফ্লোরোকার্বন এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করা, বিকল্প পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণ করা, বৃক্ষরোপণ বৃদ্ধি করা, তারপরে মাল্টি প্রোটোকল অনুসরণ করা জরুরি। পরিবেশ সংরক্ষণে আমাদের সচেতন হওয়া উচিত। এবার পরে 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাব ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সেটা দেখো। প্রথমে বিশ্ব উষ্ণায়ন বলতে পৃথিবীর গড় তাপমাত্রার ক্রমবর্ধমান বৃদ্ধি বোঝায়, যা
প্রধানত গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নির্গমনের ফলে ঘটে। শিল্প বিপ্লবের পর থেকে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সূর্যের তাপকে আটকে রেখে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করেছে। তারপরে দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব, পরের যে পয়েন্ট ছিল বিশ্ব উষ্ণায়নের প্রভাব। জলবায়ুর পরিবর্তন প্রথম পয়েন্ট। তাপমাত্রা বৃদ্ধির ফলে স্বাভাবিক জলবায়ু পরিবর্তন হয়েছে, যেমন অতিবৃষ্টি, খরা, তারপরে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। দেখো মেরু অঞ্চলের বরফ ও হিমবাহ দ্রুত গলছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঝুঁকি পড়ছে। তারপর 3 নম্বর পয়েন্ট জীববৈচিত্র্যের ক্ষতি। তাপমাত্রার পরিবর্তনের ফলে অনেক উদ্ভিদ ও পানির আবাসস্থল নষ্ট হচ্ছে, যা তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। 4 নম্বর পয়েন্ট খাদ্য নিরাপত্তার সংকট। কৃষিকাজের প্রভাব পড়ায় ফসল উৎপাদন কমছে, যা খাদ্যের ঘাটতি তৈরি করছে। তারপরে 5 নম্বর পয়েন্ট মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। গরমের তীব্রতা বাড়ার ফলে হিট স্ট্রোক, শ্বাসকষ্ট, জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। উপসংহারে দেখো কি বলা হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন একটি বৈশ্বিক সমস্যা, যা রোধ করতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বৃক্ষরোপণ, কার্বন নিঃসরণ হ্রাসের মতো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এটি মানব সভ্যতা এবং প্রকৃতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এবার পরের শেষ প্রশ্ন আজকে ক্লাসের, পরিবেশের ওপর অম্লবৃষ্টির প্রভাব আলোচনা করো। অম্লবৃষ্টি হলো এমন এক ধরনের বৃষ্টিপাত যা বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাসের সাথে প্রতিক্রিয়া করে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড সমৃদ্ধ বৃষ্টি পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এবার দেখো এর যে প্রভাব যেটা আছে অম্লবৃষ্টির প্রভাব, জলজ পরিবেশের ওপর প্রভাব। অম্লবৃষ্টি নদী, হ্রদ, তারপরে জলাভূমির জলে পিএইচের মান কমিয়ে ফেলে, যার ফলে জলজ পানির জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। বিশেষত মাছের ডিম ফুটতে সমস্যা এবং জলজ প্রাণীরা বিপন্ন হয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে ভূমি ও উদ্ভিদের ওপর প্রভাব। দেখো অম্লবৃষ্টি মাটির পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটায়, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। এতে ফসল উৎপাদন কমে যায় এবং গাছপালার পাতা ঝরে যেতে পারে। তারপর দেখো স্থাপনা ও অবকাঠামোর ওপর প্রভাব। দেখো অম্লবৃষ্টি স্থাপত্য লিখবে, স্থাপত্য ও অবকাঠামোর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষত মার্বেল ও চুনাপাথরের তৈরি ঐতিহাসিক ভবন ও মূর্তিগুলো ক্ষয় ত্বরান্বিত হয়। তারপর হচ্ছে দেখো মানব স্বাস্থ্যের ওপর প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, অম্লবৃষ্টি থেকে উৎপন্ন দূষিত বায়ু শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, ফুসফুসের সংক্রমণ এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, অম্লবৃষ্টি ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রয়োগ করা জরুরি। জনসচেতনতা ও যথাযথ নীতিমালা গ্রহণের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। আমি স্ক্রল করে যাচ্ছি, আর তোমরা দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। যারা তোমরা ইংলিশ ভার্সন আছো তোমরা দেখে নাও, আর পরীক্ষার আগে সঙ্গে থাকো। যেটুকু সময় তোমাদের পরীক্ষার বাকি আছে আমি যতটা পারি তোমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করার চেষ্টা করব। দেখে নাও তোমরা, এবং পরবর্তী সেমিস্টারগুলোতেও তোমরা সেরকমভাবে প্রশ্ন উত্তর আলোচনা পাবে। তবে আমাদের কিন্তু কোনো পিডিএফ নোটস কিন্তু ফ্রিতে অ্যাভেলেবেল নেই, কারণ তোমরা অনেকে SMS করছো যে স্যার এই পিডিএফটা দিন। আমাদের টিম থেকে পিডিএফ সেন্ড করা হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ফ্রি কোনো পিডিএফ হয় না, আমাদের সমস্ত পিডিএফ কিন্তু পেড ভার্সানে হয়, ঠিক আছে? দেখে নাও তোমরা। আর সমস্ত ক্লাসগুলো তোমরা এইভাবে পাবে, ভিডিও আকারে তোমরা সমস্ত ক্লাসগুলো পাবে, যেখানে বিস্তারিত চ্যাপ্টার ওয়াইজ বিস্তারিত আলোচনা তোমরা পাবে।